হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় আইনের ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি ফৌজদারি কার্যবিধি 1898, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 সালের অবজেক্টিভ নিয়ে কথা বলবো। তো চলেন বন্ধুরা, সময় দেরি না করে আমরা আমাদের মূল আলোচনার বিষয়ে চলে যাই। তো প্রারম্ভিকতা আছে, যেমন সর্বপ্রথম ফৌজদারি কার্যবিধি প্রণয়ন হয় 1861 সালে। বর্তমানে ফৌজদারি কার্যবিধি প্রণীত হয় 1898 সালের 22শে মার্চ। কত নং আইন বলে প্রণীত হয় 5 নং। কার্যকর করা হয় 1 জুলাই 1898 সালে। আইনের প্রকৃতি পদ্ধতিগত, মোট ধারা 565টি, মোট তফসিল 5টি। সর্বশেষ সংশোধনী হল 2012 সালে। তফসিল অপরাধের সময় তফসিল 2 তফসিল তো মোট 5টি। তো দ্বিতীয় তফসিলে দ্বারা অপরাধ, তারপরে পুলিশ ওয়ারেন্ট গ্রেপ্তার করতে পারে কিনা, ওয়ারেন্ট প্রদান করা গেলে ওয়ারেন্ট এবং সমন দেওয়া গেলে সমন প্রদত্ত হবে। 5 হলো জামিনযোগ্য কিনা, 6 মীমাংসা কিনা, 7 দণ্ডবিধি অনুযায়ী দণ্ড, কোনো আদালতের দ্বারা বিচারযোগ্য আদালত। তো বন্ধুরা, অবজেক্টিভের আলোচনাগুলো যদি এরকম হয়, পেনাল কোডের অপরাধসমূহ কোন আদালত কর্তৃক বিচারযোগ্য তা ক্রিমিনাল প্রসিডিউর কোডের কোথায় উল্লেখ করা আছে? দ্বিতীয় তফসিলের 8ম কলামে। ফৌজদারি মামলা শুরুর ক্ষেত্রে তামাদি প্রযোজ্য নয়, এই বক্তব্যের ব্যতিক্রম কোনটি? দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের। বিচার বিভাগ পৃথকীকরণ মামলার রায় প্রদান করা হয় কোন সনে? 1999 সনে। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর কোন তফসিলে ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা দেওয়া আছে? তৃতীয়। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 সালে কোন অপরাধ আপরযোগ্য নয়? বেআইনি সমাবেশ। আপনার সিনিয়র স্যার দস্যুতার মামলায় আসামির জামিনের পিটিশন ড্রাফট করতে নির্দেশ দিলেন, কিন্তু আপনি জানেন না দস্যুতা জামিনযোগ্য অপরাধ নাকি অজামিনযোগ্য অপরাধ। এই ক্ষেত্রে আপনার করণীয় কি? তফসিল 2 এর কলাম 5 বিষয়। বাংলাদেশে প্রচলিত ফৌজদারি কার্যবিধি প্রণয়ন হয় 1898 সালের 22শে মার্চ। 2009 সালে ফৌজদারি কার্যবিধি কোন কারণে সংশোধন করা হয়? বিচার বিভাগ পৃথকীকরণ রায় কার্যকর করার প্রেক্ষিতে। সর্বপ্রথম ভারত উপমহাদেশে ফৌজদারি কার্যবিধি প্রণয়ন হয় 1861 সালে। বাংলাদেশে প্রচলিত ফৌজদারি কার্যবিধি 1898 কার্যকর হয় 1 জুলাই 1898 সালে। ফৌজদারি কার্যবিধি হচ্ছে পদ্ধতিগত আইন। ফৌজদারি কার্যবিধির তফসিল 2 এ দ্বিতীয় কলামে কিসের উল্লেখ আছে? অপরাধ। তো বন্ধুরা, কোনটি কগনিজেবল অপরাধ? দাঙ্গা হাঙ্গামা। কোন কে পাবলিক প্রসিকিউটর নিয়োগ করতে পারে? সরকার। কমপ্লেন বলতে বোঝায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট দায়েরকৃত অভিযোগ। উইদাউট এনি কোয়ালিফাইং ওয়ার্ড টু এ ম্যাজিস্ট্রেট শ্যাল বি constructed as a reference to জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট নিকট প্রদত্ত নিয়মে কোনটি নালিশের অন্তর্ভুক্ত নয়? পুলিশ অফিসারের রিপোর্ট। ফৌজদারি কার্যবিধি অনুসারে ম্যাজিস্ট্রেট কার কাছে মৌখিক বা লিখিত অভিযোগ হচ্ছে? কমপ্লেন্ট। দ্য অ্যালায়েন্স মেড অনলি orally or in writing to magistrate with a view to his taking complaint. ফৌজদারি কার্যবিধি অনুসারে নালিশ কয় ভাগে করা যায়? 2 ভাবে। যে সকল অপরাধ বা মামলায় পুলিশ ওয়ারেন্ট ছাড়া আসামি গ্রেপ্তার করতে পারে তাকে বলে আমলযোগ্য অপরাধ। ফৌজদারি কার্যবিধি অনুসারে যে সকল অপরাধ বা মামলা
পুলিশ ওয়ারেন্ট ছাড়া আসামি গ্রেপ্তার করতে পারে না, তাকে বলে আমলযোগ্য অপরাধ। ফৌজদারি কার্যবিধি কত ধারায় দোষারোপের সংজ্ঞা দেওয়া আছে? 4(1)(c)। ফৌজদারি কার্যবিধি কত ধারায় পাবলিক প্রসিকিউটরের সংজ্ঞা দেওয়া আছে? 4(1)(t)। ফৌজদারি কার্যবিধি কত ধারায় নালিশের সংজ্ঞা দেওয়া আছে? 4(1)(h)। ফৌজদারি কার্যবিধি অনুসারে অ্যাটর্নি জেনারেল কে নিয়োগ দেন? রাষ্ট্রপতি। ফৌজদারি কার্যবিধি অনুসারে জামিনযোগ্য অপরাধের কথা বর্ণিত আছে তফসিল 2-তে। ফৌজদারি কার্যবিধি অনুসারে নালিশ কয় ভাগে করা যায়? লিখিতভাবে, মৌখিকভাবে, অর্থাৎ ক এবং খ বই। ফৌজদারি কার্যবিধি অনুসারে নালিশ করতে হয় কার নিকট? ম্যাজিস্ট্রেটের নিকট। ফৌজদারি কার্যবিধি অনুসারে তদন্ত কে করতে পারে? পুলিশ অফিসার। ফৌজদারি কার্যবিধি অনুসারে অনুসন্ধান কে করতে পারে? ম্যাজিস্ট্রেট এবং আদালত। ফৌজদারি কার্যবিধি অনুসারে আমল অযোগ্য অপরাধের সংখ্যা কত দ্বারা বর্ণিত? 4(1)(n)। ফৌজদারি কার্যবিধি অনুসারে ক্লার্ক অফ স্টেটের সংখ্যা কত দ্বারা বর্ণিত? 4(1)(e)। ফৌজদারি কার্যবিধি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সম্পর্কে বিধান কোন সনে অন্তর্ভুক্ত করা হয়? 2007 সনে। ফৌজদারি কার্যবিধিতে ম্যাজিস্ট্রেটগণকে প্রধানত কত প্রকারে ভাগ করা হয়েছে? 2 প্রকারে। কে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ক্ষমতা প্রয়োগ করতে পারে? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। প্রতিটি জেলায় সর্বোচ্চ ফৌজদারি আদালতের বিচারক হন দায়রা জজ। প্রতিটি জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সর্বোচ্চ পদ হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট। দায়রা আদালতে কয়টি স্তরের বিচারক থাকতে পারে? 3টি। বিচার বিভাগীয় দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ দান করেন বাংলাদেশের রাষ্ট্রপতি। আপিল বিভাগ মাজদার হোসেন মামলার রায় ঘোষিত হয় কোন সনে? 1999 সনে। জেলা পর্যায়ে সাধারণত কত প্রকারের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থাকে? 4 প্রকারের। কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের কোন ধারায় ফৌজদারি আদালত সমূহের শ্রেণীবিভাগ করা হয়েছে? 6 ধারা। কোন সনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদ সৃষ্টি করা হয়? 2007। বাংলাদেশের ফৌজদারি আদালত কয় শ্রেণীর? 2 শ্রেণীর, যথা ম্যাজিস্ট্রেট আদালত, দায়রা আদালত। নিম্নে কোন ব্যক্তি পদাধিকার বলে জার্সি শব্দ পিচ? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। প্রত্যেকটি দায়রা বিভাগে কত শ্রেণীর জজ থাকে? 3 শ্রেণীর। 6 ধারা। কত সালে বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে পৃথক হলে ম্যাজিস্ট্রেট আদালতে ব্যাপক পরিবর্তন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের পদ সৃষ্টি করা হয়? 1 নভেম্বর 2007। কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অনুসারে কত প্রকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থাকবে? 4 প্রকার। যে শর্তাংশের আওতায় রাষ্ট্রপতি দ্বারা প্রণীত বিধি সাপেক্ষে প্রত্যেকটি মহানগরী বহির্ভূত জেলায় বাংলাদেশের জুডিশিয়াল সার্ভিসে নিযুক্ত ব্যক্তিদের ভিতর থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ ম্যাজিস্ট্রেট এবং অপর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত হবে সংবিধানের 133 অনুচ্ছেদে। কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অনুসারে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ক্ষমতাপ্রাপ্ত হবেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের 22 ধারা অনুসারে সকল মফস্বল এলাকার জন্য জার্সি শব্দ পিস হিসেবে নিয়োগ দিতে পারে বাংলাদেশি যে কোনো ব্যক্তিকে। কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এর কোন ধারাতে স্পেশাল ম্যাজিস্ট্রেটের বিধান বর্ণিত আছে? ধারা 12। কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অনুসারে সকল নির্বাহী ম্যাজিস্ট্রেট কার অধীনস্থ? জেলা ম্যাজিস্ট্রেটের। কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অনুসারে দায়রা আদালত কয় স্তরের বিচারক থাকে? 3 স্তরের। দায়রা আদালতের বিচারক নিয়োগ দেওয়া হয় সংবিধানের 133 অনুচ্ছেদ অনুসারে জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্য থেকে। মহানগর এলাকাতে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি নামে ডাকা হয়? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অনুসারে সরকার নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করবেন প্রশাসনের সদস্য থেকে। ফৌজদারি কার্যবিধির 29(c) ধারা বলে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সাজা দিতে পারে অনধিক 7 বছর। একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কারাদণ্ড দিতে পারে অনধিক 5 বছর।
ফৌজদারি কার্যবিধির 32 ধারা। আচ্ছা, দায়রা জজ প্রদত্ত মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার পূর্বে অনুমোদন প্রয়োজন হয় হাইকোর্ট বিভাগের। একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত টাকা জরিমানা আরোপ করতে পারেন? 1000 টাকা, 10,000 টাকা, 10,000 টাকা, 10,000 টাকা। ফৌজদারি কার্যবিধির 32 ধারায়। বিচার চলাকালে 1 বছর হাজতে থাকা একজন আসামি 5 বছরের কারাদণ্ড আদেশ হয়। দণ্ডিত আসামিকে কতদিন কারাগারে সাজা ভোগ করতে হবে? 4 বছর। একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কত টাকা জরিমানা করতে পারে? 10,000 টাকা। দায়রা আদালত কোন অপরাধের বিচার করতে পারে না? অবৈধ অস্ত্র দখলে রাখা। বিচার চলাকালীন সময় আসামি হাজতে থাকলে এবং বিচার দণ্ডপ্রাপ্ত হলে তার উক্ত হাজতবাসের মেয়াদ বাদ দেওয়া হবে না যদি সে দণ্ডিত হয়। বিচার চলাকালীন সময় আসামি যে মেয়াদের কারাবাস ভোগ করেছে তা যদি সে দণ্ডিত হয়েছে তার মেয়াদ অপেক্ষা বেশি হয় তাহলে আসামি অর্থদণ্ড যদি থাকে মওকুফ হবে এবং তাকে কারাবাস থেকে ছেড়ে দেওয়া হবে। কোনটি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সাধারণ ক্ষমতার নয়? দণ্ডবিধিভুক্ত যে কোনো অপরাধে আমলে গ্রহণ। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 বছরের কম বয়সী ব্যক্তিকে কিশোর বলা হয়। 15 বছর। 29 খ। সাধারণভাবে একজন যুগ্ম দায়রা জজ অনধিক 10 বছরের কারাদণ্ড দিতে পারে। 31-3 উপধারা। সরকার বিশেষ ক্ষমতা অর্পণ করলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত মেয়াদের কারাদণ্ড দিতে পারে? 7 বছর। একজন দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত টাকা অর্থদণ্ড দিতে পারে? 5,000 টাকা। 32 ধারা। কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 32 ধারা অনুসারে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কত বছরের সাজা দিতে পারেন? 5 বছরের। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 কোন তফসিলে ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা দেওয়া হচ্ছে? 3য়। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অনুসারে কে দণ্ডবিধির অপরাধ বিচার করবেন? হাইকোর্ট, দায়রা আদালত, কোনো আদালত বা তফসিল 2-8 কলমে উল্লিখিত। কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অনুসারে কত বছর বয়সের ছেলেকে ফৌজদারি কার্যবিধি অনুসারে জুভেনাইল বলা হয়? 15 বছরের কম। কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অনুসারে কোন আদালত কিশোর অপরাধের বিচার করবেন? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত যে কোনো ম্যাজিস্ট্রেট, সবগুলো। ফৌজদারি কার্যবিধি কত দ্বারা হাইকোর্ট বিভাগ ও দায়রা জজকে শাস্তি প্রদানের ক্ষমতা প্রদান করা হয়েছে? 31। কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অনুসারে কোন শাস্তিটি দায়রা জজ প্রদান করতে পারেন? আইনে অনুমোদিত যে কোনো শাস্তি। কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অনুসারে যুগ্ম দায়রা জজ কোন শাস্তিটি দিতে পারবেন না? মৃত্যুদণ্ড, 10 বছরের অধিক কারাদণ্ড। কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অনুসারে দায়রা আদালত মৃত্যুদণ্ডের আদেশ দিলে তা কার্যকর করার জন্য কার অনুমোদন লাগবে? হাইকোর্ট বিভাগের। ফৌজদারি কার্যবিধি কত ধারায় ম্যাজিস্ট্রেট শাস্তি প্রদানের ক্ষমতা প্রদান করা হয়েছে? 32। কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অনুসারে কোন শাস্তিটি একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রদান করতে পারে? অনধিক 5 বছরের কারাদণ্ড, নিঃসরণ কারাবাস ও বেত্রাঘাত, অনধিক 10 বছরের 10,000 টাকা জরিমানা। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অনুসারে কোন শাস্তিটি একজন দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট প্রদান করতে পারে? অনধিক 3 বছরের কারাদণ্ড, নিঃসরণ কারাবাস, অনধিক 5,000 টাকা অর্থদণ্ড। কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অনুসারে কোন দণ্ডটি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট প্রদান করতে পারে? 2 বছরের কারাদণ্ড, অনধিক 2,000 টাকা জরিমানা। এটাই হলো দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। অর্থাৎ কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অনুসারে জরিমানা অনাদায়ে প্রদত্ত কারাদণ্ড হচ্ছে বিনাশ্রম। কোন বিচারক যে কোনো স্থানে বিচার গ্রহণ ও আইন শৃঙ্খলা বাহিনীকে আদেশ দিতে পারে? সুপ্রিম কোর্টের বিচারক। হাইকোর্ট বিভাগ কোন অপরাধটি ছাড়া যে কোনো অপরাধের বিচারিক ক্ষমতা চিফ জুডিশিয়াল বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে প্রদান করতে পারেন? মৃত্যুদণ্ড। তো বন্ধুরা, আজকে আমাদের দ্বারা 41 পর্যন্ত আলোচনা। পরবর্তী আমরা আরেকটি ভিডিওতে বাকি ধাপে ধাপে আমরা আলোচনা করব। খোদা হাফেজ।